আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব জামায়াত আমির। এমপি কর্নেল আব্দুল বাতেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। হাদির খুনির সঙ্গে সেলফি, মুখ খুললেন ডাকসু নেত্রী জুমা। সর্বশেষ থাকছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের রহস্যজনক পোস্ট। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর রমনা থানার বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার ৮ মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছেন। এনসিপি নেতা বলেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এই ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না। এর আগে পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা রমনা থানার বিএনপির সভাপতিকে শোকজ করে বিএনপি। এরপরই এই পোস্ট দেন নাসির উদ্দিন। রোববার ৮ মার্চ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো হাসান শাহাদাতের আদালতে মামলাটির আবেদন করেন রমনা থানার বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাদী তার অভিযোগে উল্লেখ করে বলেন, নাসির উদ্দিন পাটোয়ারি গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এ আসামি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব, জামায়াত আমির। জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান বলেছেন, আমরা সংসদের ভেতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলব। যদি সেই দাবি মেনে নেওয়া হয়, সাধুবাদ জানাব। জনগণের অধিকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আমার জনগণের কোনো অধিকার হরণ করা হলে চুপ থাকব না, তার তীব্র প্রতিবাদ করব। প্রতিবাদে কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে প্রতিরোধ করব। আমরা থামব না, ইনশাল্লাহ। আমাদের লড়াই চলবে। এই লড়াই হোক জনতার বিজয়ের লড়াই। সোমবার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে জাগপা সহব সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন। জামায়াত আমির বলেন, আমরা নির্বাচনের আগে বড় গলায় বলেছিলাম, আমরা দলের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। ওই বিজয় অর্জিত হয়নি, ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে, রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে এবং সেই রায় জনতার পক্ষেই আসবে ইনশাল্লাহ। ড শফিকুর রহমান বলেন, আফসোস, আমরা যারা মজলুম ছিলাম আজকে তাদের কাউকে কাউকে দেখি সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে। শিক্ষা কি আদৌ হবে না? তাহলে কি ইতিহাসের সেই সবকটাই বাস্তবায়ন হতে যাচ্ছে? ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। ইতিহাস বারবার কিন্তু ফিরে আসে, ঘুরে আসে। আমরা এর স্থায়ী সমাধান চাই, আর এই স্থায়ী সমাধানের লক্ষ্যেই ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। বিরোধী দলীয় নেতা বলেন, আজকে বিশ্বে যে অস্থিরতার লড়াই চলছে তাতে কার্যত মুসলিম বিশ্বই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারাই মানবতার বিরুদ্ধে, আমরা তাদের বিরুদ্ধে এবং তার নিন্দা করেই যাব। আমরা মানবতার পক্ষেই আছি, সে কোন দেশ কোথাকার তা দেখার বিষয় নয়। যেখানে মানবতা লঙ্ঘিত হবে সেখানেই আমরা থাকব ইনশাল্লাহ। মানবতার বিজয় হোক এবং মনুষ্যত্বের বিজয় হোক। এমপি কর্নেল আব্দুল বাতেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ও তার নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। সোমবার ৯ মার্চ দুপুরে মিরপুর ৬ নম্বর কাঁচাবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চলন্তিকা মোড়, মিল্ক ভিটা এলাকা হয়ে মিরপুর ১১ নম্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও আসন পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন, রূপনগর থানা আমির আবু হানিফ,
পল্লবী উত্তর থানা আমির মাওলানা সাইফুল কাদের, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম, পল্লবী মধ্য থানা আমির রইসুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও আসন পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, মূলত ময়লা অপসারণের অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। ময়লার জন্য ৪০ টাকা নেওয়ার কথা থাকলেও এলাকা ভেদে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। এই বিষয়ে প্রতিবাদ করায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য স্বাধীনভাবে কাজ করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু ঢাকা ১৬ আসনে তা সম্ভব হচ্ছে না, কারণ তিনি বিভিন্ন ধরনের চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। এতে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে হামলা চালিয়েছে এবং আমাদের নেতাকর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। উল্লেখ্য, রোববার ৮ মার্চ ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের উন্নয়নমূলক কাজে বাধা প্রদানসহ তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রোববার রাতে তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ জানান। আব্দুল বাতেন বলেন, রোববার আমার নিয়মিত কাজের অংশ হিসাবে বাউনিয়া এলাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার কারণে সেই কর্মসূচি বাতিল করতে হয়। পরে রূপনগরের চলন্তিকা মল্লিকা মসজিদে নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করি। সেখানেও বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়তে হয়। তিনি অভিযোগ করেন, বিএনপির মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মন্তু মিয়া, সিরু, লিটন, মহসিন, সোহাগসহ শতাধিক নেতাকর্মীর নেতৃত্বে এসব বাধা দেওয়া হয়। তাদের হামলায় আমাদের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন, যার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা শুধু হামলাই চালায়নি, তারা আমাদের ২টি মোবাইল ফোন ও একটি ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ। হাদি খুনির সঙ্গে সেলফি, মুখ খুললেন ডাকসু নেত্রী জুমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমার ছবি জড়িয়ে ফটোকার্ড প্রকাশ ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন জুমা। দেশের এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফাতেমা তাসনিম জুমা বলেন, আমার যদি কোনো দোষ থাকে তাহলে প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে যাতে আমাকে গ্রেপ্তার করে, এরপর যাতে ইন্টারোগেশন করে। ইন্টারোগেশনের পর যদি কিছু পায় তারা যাতে সেটা সঠিকভাবে ব্যবহার করে। তিনি বলেন, যদি মনে করেন আমাকে কেউ দোষী বানাতে চায়, ফাঁসাতে চায়, আলটিমেটলি সত্য তো কখনো গোপন থাকে না, সত্য তো একদিন না একদিন সামনে আসবেই। হয়তো আমাকে গ্রেপ্তার করবে বা রিমান্ডে নেবে, যেভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ তুলছে। এটা মূলত এখন শুরু হয়নি, এটি সেদিন থেকে শুরু হয়েছে যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। জুমা বলেন, তাদের ভয়ের জায়গা হচ্ছে যদি শহীদ ওসমান হাদি হত্যার বিচার হয়, সেই বিচারটা হলে আসলে অনেকেই ফেঁসে যাবেন। যদি কেউ মনে করে আমাকে বা জাবের ভাইকে ফাঁসিয়ে অথবা ইনকেলাব মঞ্চকে চুপ করিয়ে তারা যদি ভাবে হাদি হত্যার বিচার ধামা চাপা দেওয়া যাবে, তাদের আসলে সেই আশা গুড়ে বালি। কারণ বাংলাদেশের ৮ লাখ মানুষ একটি মানুষের জানাজায় অংশ নিয়েছিল। পুরো বাংলাদেশের মানুষ বারবার তার কবর জিয়ারত করছে। সারা বাংলাদেশের মানুষ হাদি হত্যার বিচার দাবি করছে। সেখানে জুমা বা জাবেরকে দমিয়ে বিচার বন্ধ করা যাবে না। এদিকে প্রচারিত ফটোকার্ডে দেখা যায় ফয়সাল করিম মাসুদ এবং ফাতেমা তাসনিম জুমা পাশাপাশি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বসে আছেন। ক্যাপশনে লেখা রয়েছে, হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে জুমার ছবি ভাইরাল। দি ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে ছবিটি এআই নির্মিত। ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারে গত ১৫ ডিসেম্বর প্রকাশিত ফয়সাল করিম মাসুদ এবং হত্যা মামলার আরেক আসামি আলমগীর হোসেনের একই ধরনের একটি ছবি পাওয়া যায়। তবে দিগন্ত টিভি নামে ফেসবুক পেজটি দিগন্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজ কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের রহস্যজনক পোস্ট।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আলেমদের অঙ্গনে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ও বিভিন্ন মহলের এজেন্ডা বাস্তবায়নের আশঙ্কা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সোমবার ৯ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি ঘরের শত্রু বিভীষণ শিরোনামে বিষয়টি তুলে ধরেন। স্ট্যাটাসে মামুনুল হক দাবি করেন, কয়েক মাস আগে একজন বিশ্বস্ত আলেম তাকে একজন ব্যক্তিকে নিয়ে সতর্ক করেছিলেন। ওই আলেমকে তিনি কৌমি অঙ্গনের একজন নির্ভরযোগ্য ও গবেষণাধর্মী আলেম হিসাবে উল্লেখ করেন। মামুনুল হকের ভাষ্য অনুযায়ী ওই আলেমের মাধ্যমে তিনি জানতে পারেন এক ব্যক্তি বিভিন্ন প্রভাবশালী দেশের গোয়েন্দা সংস্থার সোর্স হিসাবে কাজ করছেন। তিনি আরও উল্লেখ করেন, একই ব্যক্তিকে নিয়ে আরেকজন তাকে জানান যে বাংলাদেশে এমন কিছু সংরক্ষিত স্থানে ওই ব্যক্তির যাতায়াত রয়েছে যেখানে সাধারণত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছাড়া অন্য কারোর প্রবেশ সম্ভব নয়। মামুনুল হক বলেন, ব্যক্তিটির ব্যক্তিগত অবস্থান খুব বড় না হলেও তিনি মনে করেন এ ধরনের কিছু ব্যক্তি মিলে বিভিন্ন সিন্ডিকেট গড়ে তুলছে যারা আলেম সমাজে ভিন্ন মহলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতে পারে। স্ট্যাটাসে তিনি আরও দাবি করেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর বাসভবনে আলেম ও এতিমদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব ব্যক্তির প্রভাব ও নিয়ন্ত্রণ দেখা গেছে। তার মতে, আগে যারা বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতেন তাদের তুলনায় এখন এ ধরনের এজেন্সি চালিত ব্যক্তিরা সরকারি মহলে বেশি গুরুত্ব পাচ্ছেন বলে প্রতীয়মান হচ্ছে। এ প্রসঙ্গে মামুনুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে প্রভাব বিস্তার করলে আলেম ওলামাদের অঙ্গনে বেচা কেনা ও ষড়যন্ত্রমূলক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বাড়তে পারে। স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, আলেমদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান সম্ভব। তবে তৃতীয় পক্ষের চর বা অনুপ্রবেশকারীদের ভূমিকা অজান্তেই ঐক্যের জায়গাগুলোকে নষ্ট করে দিতে পারে বলে তিনি আশঙ্কা করেন। কৌমি মাদ্রাসা, কৌমি অঙ্গন।